ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেটর প্ল্যাটফর্মে। গত ক্লাসে আমরা ভারতের যে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি, সেই বিদেশ নীতির যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখলাম যে ভারতের বিদেশ নীতির যে প্রধান বৈশিষ্ট্যগুলো কি, জোট নিরপেক্ষতা, পঞ্চশীল, তারপরে ঐক্য, এই যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটাকে বলা হচ্ছে সার্ক, অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্ক সম্পর্কে আমরা পড়ার সময় দেখব যে কতগুলো দেশ আছে, অর্থাৎ সদস্যভুক্ত দেশ, এবং কোন কোন দেশ পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ভূমিকা পালন করছে। এই সার্কের যে নীতি, লক্ষ্য, উদ্দেশ্য, এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রথমে দেখি তাহলে সার্কের পুরো নাম আমরা জানলাম যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক একটি আঞ্চলিক সংগঠন, আমরা জানি সার্ক একটি আঞ্চলিক সংগঠন, অর্থাৎ কতগুলো দেশ মিলে এই সার্ক গঠিত হয়। ভারতের যে প্রতিবেশী যে দেশগুলো আছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, এগুলোকে নিয়েই আমরা সার্ক গঠন করতে দেখি। সার্কের যদি প্রতিষ্ঠাতাকাল দেখি তাহলে আমরা দেখব 1985 এর 8ই ডিসেম্বর, অর্থাৎ 1925 সালের 8ই ডিসেম্বর হচ্ছে সার্কের প্রতিষ্ঠাতাকাল। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে সার্ক কবে প্রতিষ্ঠিত হয়। তাহলে সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? 1985 সালের 8ই ডিসেম্বর। এখানে সার্ক যে বিষয়টা, এই ধারণাটি প্রথম কার মাথায় এসেছিল? বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাথায় এসেছিল। অবশ্যই তাহলে আমাদের এটা খুবই মনে রাখতে হবে যে সার্কের যে প্রধান উদ্যোক্তা কে ছিলেন? বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর জন্য এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা সচরাচর এই বিষয়টা ভুলেই যাই যে প্রধান উদ্যোক্তা অর্থাৎ কার মাথায় এই বিষয়টা প্রথম এসেছিল। তাহলে তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সার্কের যদি আমরা যাত্রাপথ দেখি তাহলে 1985 সালের 7ই ডিসেম্বর আমরা জানি যে ঢাকাতে যে প্রথম যে সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেখানেই বা সেই সম্মেলন থেকেই সার্কের যাত্রাপথ শুরু হয়। এই সম্মেলন সম্পর্কে যখন আমরা পরে আলোচনা করব তখন দেখব যে 1925 সালের 7 থেকে 8ই ডিসেম্বর এই ঢাকায় সার্কের প্রথম শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গ্রহণ করা হয়েছিল। যেমন তার মধ্যে আমরা বলবো সনদ, একটা মুখবন্ধ, এই বিভিন্ন বিষয় নিয়ে। তাহলে এখানে বলা হয়েছে যে ওই বইটাকে একটি সনদ গৃহীত হয়েছিল এবং একটি মুখবন্ধ ছাড়াও 10টি ধারার উল্লেখ আমরা পাই। তাহলে এখান থেকে আবার বলা হচ্ছে যে সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? 8ই ডিসেম্বর 1985 সালে। তাহলে এখানে মন দিয়ে পড়লেই আমরা শর্ট প্রশ্নগুলো সলভ করতে পারবো। তাহলে 1985 সালের 8ই ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। প্রধান উদ্যোক্তা আমরা দেখলাম রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সার্কের যাত্রাপথ আমরা বলতে পারি সার্কের যে প্রথম শীর্ষ সম্মেলন আছে, অর্থাৎ বাংলাদেশের ঢাকায় 7 থেকে 8ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল, সেখান থেকে সার্কের যাত্রাপথ শুরু হয় এবং সেই সম্মেলনে একটি সনদ, মুখবন্ধ এবং 10টি ধারা আমরা দেখতে পাই। প্রতিষ্ঠা লগ্নে অর্থাৎ যখন আমরা 7 থেকে 8ই ডিসেম্বর 1925 সালে যে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই সময় সার্কের সদস্য সংখ্যা ছিল 7টি দেশ বা 7টি রাষ্ট্র। পরবর্তী সময়ে আমরা দেখব যে আফগানিস্তান নতুন করে জয়েন হওয়ার ফলে বর্তমানে আমরা সার্কের সদস্য সংখ্যা দেখতে পাই 8। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যদি বলা হয় যে সূচনা লগ্নে বা প্রতিষ্ঠা লগ্নে সার্কের সদস্য সংখ্যা কত? 7। অন্যদিকে যদি বলা হয় যে বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত, তাহলে 8। এগুলো আমাদের মনে রাখতে হবে। যদি প্রতিষ্ঠা লগ্নের কথা বলা হয় তাহলে 7টি, আর যদি বলা হয় বর্তমানে কতগুলো, তাহলে আমরা বলবো 8টি। তাহলে বর্তমানের সার্কের সদস্য সংখ্যা 8টি আমাদের মনে রাখতে হবে। প্রতিষ্ঠা লগ্নে যে সার্কের যে আমরা 7টা সদস্য পেলাম, সেই 7টি সদস্য কোন কোন দেশগুলো? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে প্রতিষ্ঠা লগ্নে সার্কের সদস্য সংখ্যা হচ্ছে 7টি। সেই 7টি দেশের নাম আমরা জানি যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ। এইখানে আমাদের জানতে হবে যে যখন সার্ক প্রতিষ্ঠা হয়েছিল তখন সেই যে সার্কের সদস্যভুক্ত যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর প্রধান যে ব্যক্তি অর্থাৎ সেই সময় সেই দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কারা ছিলেন সেগুলো নিয়ে আমাদের একটু দেখতে হবে।
আমরা যদি দেখি ভারতে সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। খুব একটা সহজ প্রশ্ন আসে যে সার্ক প্রতিষ্ঠা লগ্নে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন। এবার আমরা সচরাচর ওই জওহরলাল নেহরুর নাম শুনতে শুনতে অভ্যস্ত, তো আমরা এখানে ভুল করে জওহরলাল নেহরুকে ক্লিক করতে পারি বা ঠিক বলে ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি না, প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। পাকিস্তানের যদি আমরা দেখি, পাকিস্তানের সেই সময় কে ছিলেন? রাষ্ট্রপতি জিয়াউল হক। বাংলাদেশের রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ। শ্রীলঙ্কা জে.আর. জয়বর্ধনে। খুব ইম্পর্টেন্ট যে শ্রীলঙ্কার কোন ব্যক্তি সার্ক গঠনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন? জে.আর. জয়বর্ধনে। নেপালে যদি আমরা দেখি রাজা বীরেন্দ্র বিক্রম শাহদেব। ভুটানের রাজা সিগমি সিংহে ওয়াংচুক এবং মালদ্বীপের এম.এ. গায়ুম। তাহলে প্রশ্ন আসতে পারে যে নিম্নলিখিত কোন ব্যক্তিটি সার্ক প্রতিষ্ঠার সময় মালদ্বীপের প্রধানমন্ত্রী ছিলেন? তাহলে এম.এ. গায়ুম। এখানে বলা হচ্ছে 2005 সালে আফগানিস্তান সার্কের সদস্যভুক্ত হলে বর্তমানে সার্কের যে সদস্য সংখ্যা 8। এখানে 2005 সালে সেই আফগানিস্তান সার্কের সদস্যভুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল এবং আমরা দেখলাম 2007 সালে আফগানিস্তান সার্কের পূর্ণ সদস্যপদ লাভ করে। তাহলে 2005 সালে ইচ্ছা প্রকাশ করলো, অথবা আমরা জানি যে মনে করো যে আবেদন করলো এবং 2007 সালে তাকে পূর্ণ সদস্য হিসাবে সার্কের একটা মর্যাদা দেওয়া হলো। তার জন্য বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8। পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে কারা ভূমিকা পালন করছে? অস্ট্রেলিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ইরান, মরিশাস, মায়ানমার, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে নিম্নলিখিত কোন দেশটি সার্কের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ভূমিকা পালন করছে। এবার আমরা অপশানগুলো দেখব যে উপরে যে 3টে অপশান দেওয়া থাকবে সদস্যভুক্ত রাষ্ট্রগুলো, এবং আরেকটা অন্য দিতে পারে, যেটা অন্য সেটাই হচ্ছে পর্যবেক্ষক রাষ্ট্র। সদর দপ্তর আমরা কি জানি যে সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। তাহলে সদর দপ্তর আমরা জানি যে নেপালের রাজধানী কাঠমান্ডু। এগুলো আমরা ছোট ক্লাসেই আমরা পড়েছিলাম যখন আমরা 7 কি 8-এ ভারতের প্রতিবেশী সম্পর্ক যে একটা ভূগোল চ্যাপ্টার আছে, ভূগোলের সেই চ্যাপ্টারটাকে আমরা দেখেছিলাম যে সার্ক কি, সার্ক কোন উদ্দেশ্যে গঠন করা হয়েছিল, সার্কের সদর দপ্তর কোথায়, এগুলো। এখানে নেক্সট যদি আমরা দেখি উদ্দেশ্য, সার্কের উদ্দেশ্য কত নং ধারায় বলা হয়েছিল? 1 নং ধারায়। খুব গুরুত্বপূর্ণ একটা শর্ট প্রশ্ন হয়ে যেতে পারে যে সার্কের উদ্দেশ্য সার্কের সনদের কত নং ধারায় বলা হয়েছে? 1 নং ধারায়। এবং কয়টা উদ্দেশ্যের কথা বলা হয়েছে? 8টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে সার্কের কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে? 8টি। কত নং ধারায় বলা হয়েছে? 1 নং ধারায়। এখানে যেহেতু আমাদের বড় প্রশ্ন আসবে না, তার জন্য আমাদের 8টা উদ্দেশ্য না পড়েও আমরা যদি গুরুত্বপূর্ণ 2টো উদ্দেশ্য সম্পর্কে দেখি তাহলেই আমাদের হয়ে যাবে। 1 নম্বর উদ্দেশ্য যদি আমরা দেখি দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ সাধন এবং তাদের জীবনের উৎকর্ষ বিধান। উৎকর্ষ কথার অর্থ হচ্ছে তাদের জীবন যাতে উন্নতির দিকে যায় সেদিকে নজর দেওয়া এবং কল্যাণ সাধন। নেক্সট যদি আমরা দেখি এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতি, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক বিকাশ ত্বরান্বিত করা এবং প্রতিটি ব্যক্তিকে মর্যাদা সহ জীবনযাপন ও পরিপূর্ণ আত্মবিকাশের সুযোগ দান করা, এটা সার্কের আরেকটি উদ্দেশ্য। জীবনযাপন, পরিপূর্ণ আত্মবিকাশ সুযোগ দান। আত্মবিকাশ কথার অর্থ যদি আমরা দেখি যে কোনো ব্যক্তি যে বিষয়ে সে বেশি ট্যালেন্টেড সেটাকে যাতে গুরুত্ব দেওয়া হয় এবং সে যাতে নিজেকে উন্নত একটা জায়গায় নিয়ে যেতে পারে সেটার। তাহলে আমরা যদি ইন শর্ট দেখি তাহলে সার্কের প্রধান উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, কারিগরি ও বৈজ্ঞানিক ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নিজেদের জাতীয় ও যৌথ আত্মনির্ভরশীলতার পথ প্রশস্ত করা। তাহলে এখান থেকে আবার একবার বলে যাচ্ছি যে সার্কের উদ্দেশ্য কয়টা কথা বলা হয়েছে? 8টা, বাজ হয়ে গেল। এবং কত নং ধারায় বলা হয়েছে? 1 নং ধারায়। আর যেহেতু 8টা উদ্দেশ্য আমাদের পড়তে হবে না, আমাদের মূলত 2টো উদ্দেশ্য পড়লেই হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে যে সার্কের একটি উদ্দেশ্য লেখো। তাহলে 1 নং ধারায় আমরা উদ্দেশ্য দেখলাম,
1 নং ধারায় উদ্দেশ্য। আমরা যদি 2 নং ধারায় দেখি তাহলে 2 নং ধারায় নীতির কথা বলা হয়েছে। তাহলে সার্কের 2 নং ধারায় বা সার্কের সনদে যে 2 নং ধারায় কি কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? নীতি। কয়টা নীতির কথা বলা হয়েছে? 3টা নীতির কথা বলা হয়েছে। এই 3টা নীতি যদি আমরা দেখি, সার্বভৌম ক্ষমতা, ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা প্রভৃতি, এই বিষয়গুলো। তাহলে আমরা 1 নং ধারায় দেখলাম যে উদ্দেশ্য কথা বলা হয়েছে এবং 2 নং ধারায় যে নীতি সেই নীতির কথা বলা হয়েছে। সাংগঠনিক কাঠামো যদি আমরা দেখি, যে সার্কের যে সনদের 4 থেকে 8 নং ধারায় আছে, সেই 4 থেকে 8 নং ধারায় সাংগঠনিক কাঠামো সম্পর্কে বলা হয়েছে। আমরা সেই ধারাগুলো একটু দেখে নেব। যে সনদের 4 নং ধারায় মন্ত্রিসভার গঠন করার কথা বলা হয়েছে। তাহলে এখান থেকে খুব শর্ট প্রশ্ন আসে যে সার্কের কত নং ধারায় মন্ত্রিসভা গঠনের কথা বলা হয়েছে? 4 নং ধারায়। এবং কার্যাবলী, সেই মন্ত্রিসভা কার্যাবলী। এবার প্রশ্ন মনে আসতে পারে যে সেই যে মন্ত্রিসভা গঠন, সেই মন্ত্রিসভা গঠন কাদেরকে নিয়ে গঠিত হবে? যে সদস্যভুক্ত যে দেশের যে পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী, সেই বিদেশ মন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়। 5 নং ধারায় আমরা দেখব স্থায়ী কমিটি একটা গঠনের উল্লেখ আছে। তাহলে সার্ক সনদের 5 নং ধারায় কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? স্থায়ী কমিটি গঠন কথা বলা হয়েছে। এর কাজ কি হবে? সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতামূলক কর্মসূচির সাধারণ তদারকি ও সমন্বয় সাধন, আঞ্চলিক ও বাহ্যিক সম্পদ সংগ্রহ করা প্রভৃতি। তাহলে আমাদের মেইনলি যেটা আসতে পারে সেটা হচ্ছে সার্কের কত নং ধারায় স্থায়ী কমিটির গঠনের কথা বলা হয়েছে? 5 নং ধারায়। 1 নং ধারায় আমরা কি দেখলাম? যে মন্ত্রিসভা গঠনের কথা বলা হয়েছে এবং এই মন্ত্রিসভা কাদের নিয়ে গঠিত হবে? সার্ক সদস্যভুক্ত যে রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের যে বিদেশ মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী, তাদেরকে নিয়ে আমরা মন্ত্রিসভা গঠন দেখব। 5 নং ধারায় তাহলে আমরা দেখলাম স্থায়ী কমিটির কথা বলা হয়েছে। 6 নং ধারায় যদি আমরা দেখি, সে 6 নং ধারায় আমরা দেখব যে প্রযুক্তিগত কমিটি গঠনের কথা বলা হয়েছে। তাহলে সনদের 6 নং ধারায় প্রযুক্তিগত কমিটির গঠনের কথা বলা হয়েছে। 7 নং ধারায় আমরা দেখব যে স্থায়ী কমিটি প্রয়োজন মনে করলে অ্যাকশন কমিটি গঠন করবে। তাহলে অ্যাকশন কমিটি। তাহলে আমরা কি দেখলাম যে 7 নং ধারায় যে স্থায়ী কমিটি যদি মনে করে তারা অ্যাকশন কমিটি, অর্থাৎ কোনো কিছু একটা বিষয় নিয়ে তদারকি করার দরকার, সেই তদারকি করার জন্য একটা অ্যাকশন কমিটি গঠন করতে পারে স্থায়ী কমিটি। এবং শেষ যে আমরা ধারা দেখব সেটা হচ্ছে 8 নং ধারায়। সেই 8 নং ধারায় কোন বিষয় নিয়ে আলোচনা করছে? সচিবালয় গঠন, অর্থাৎ সেক্রেটারিয়েট, এবং এই সচিবালয়ের কার্যাবলীর উল্লেখ আছে এই 8 নং ধারায়। তাহলে এই গেল আজকে আমাদের যে সার্ক, সেই সার্কের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। যে সার্ক কবে গঠন করা হয়েছিল, সার্কের সদস্যভুক্ত দেশ কয়টা, সার্কের নতুন যে দেশ কোন দেশটি সার্কের সদস্য হয়েছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে আরেকবার যদি আমরা দেখি, তাহলে সার্কের প্রতিষ্ঠা লগ্ন হচ্ছে বা প্রতিষ্ঠাকাল হচ্ছে 1985 সালে 8ই ডিসেম্বর। প্রধান উদ্যোক্তা কে ছিলেন? বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সার্কের যাত্রাপথ আমরা কোন বিশ্ব সম্মেলনটাকে ধরবো? সার্কের যে প্রথম সম্মেলন 7 থেকে 8ই ডিসেম্বর 1925 সালে হয়েছিল। সেখানে সেই সার্কের প্রথম সম্মেলনে কোন কোন বিষয়গুলো গ্রহণ করা হয়েছিল? সনদ, তারপর বলা হচ্ছে একটা মুখবন্ধ এবং 10টি ধারার উল্লেখ আছে। সদস্যভুক্ত দেশ আমরা দেখলাম যে প্রথম প্রাথমিক লগ্নে বা সূচনা লগ্নে বা প্রতিষ্ঠা লগ্নে সার্কের সদস্য ছিল 7টি। 2007 সালে আফগানিস্তান পূর্ণ সদস্যপদ লাভ করায় বর্তমানে সার্কের সদস্য দেশ হচ্ছে 8টি। তারপর সনদের 1 নং ধারায় আমরা উদ্দেশ্য দেখলাম সার্কের। 2 নং ধারায় আমরা দেখলাম নীতি। 4 থেকে 8 নং ধারায় আমরা দেখলাম সাংগঠনিক কাঠামো। 4 থেকে 8 নং ধারায় কি কি বলা হয়েছে সেগুলো নিয়েও আমরা দেখলাম। তাহলে এই গেল আমাদের আজকের যে ক্লাস সার্ক, সেই সার্ক সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হলো। আশা করা যায় যাতে শর্ট প্রশ্ন, যাতে কোনো অসুবিধা না হয়, এগুলোর মধ্যে শর্ট প্রশ্ন আসতে পারে, তো এগুলো পড়লেই ভালো রেজাল্ট করা যাবে। তো পরের ক্লাসে দেখা হচ্ছে যে সার্কের যে বিভিন্ন সম্মেলন, সেই সম্মেলনে কোন কোন বিষয়গুলো গ্রহণ করা হয়েছিল, সেই সম্মেলনগুলো কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এই নিয়ে। ততক্ষণে আমাদের চ্যানেলটি দেখতে থাকো। ধন্যবাদ।